আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমি ভালো আছি। যদিও আমার ঠান্ডা কাশ, তো শীতকালের সিজনে আসলে আমার অবশ্যই ঠান্ডা কাশি হয়, যেটা একটা বড় প্রবলেম। তারপর আজকে আসছি তোমাদের জন্য ভিডিও বানাতে, রিয়েকশন করতে। তো আজকে ভিডিওর টাইটেলটি হলো স্যামসাং গ্যালাক্সি M35 কম দামে বেস্ট। আসলে কি তাই? ওকে, এই ভিডিওটি 1 বছর আগে একটি পুরোনো ভিডিও। তো স্যামসাং গ্যালাক্সি M35 এই বছরে, এটা এই বছর রিভিউ না, এটা কি একটা পুরোনো ভিডিও, অবশ্যই 1 বছর আগে পুরোনো ভিডিও। সেটা আমরা আজকে রিয়েকশন করবো বা রিয়েক্ট করবো অবশ্যই। তো ভিডিওটি নিয়েছে অবশ্যই প্রযুক্তি চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখবো এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা দেখার বিষয় আছে এখন, আর প্লাস রিয়াকশনও করবো অবশ্যই। তো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনার নিয়ে এসেছিল স্যামসাং গ্যালাক্সি M35, অর্থাৎ ওকে, এই ফোনটা। এটা একটা 5G ফোন, রাইট নাও আচ্ছা খুব আচ্ছা। ভালো প্রাইস। হ্যাঁ, আমাদের বাংলাদেশে কিন্তু এখন 5G সাপোর্ট করে, মানে 5G সিম বের হয়েছে অবশ্যই। তো এটা 5G হিসেবে ফোনটা আসলে ভালো, আর এটা একটা অবশ্যই ব্র্যান্ডের ফোন। তো চলো ভিডিওটি প্লে করি। ভালো কনফিগারেশন প্রোভাইড করতেছে, বাট এই ফোনটা যখন আমরা ফোনে কথা বলেছি তখন দেখা গিয়েছে যে ফেসে টাচ লেগে ফোন কেটে যাচ্ছে, অর্থাৎ আচ্ছা কানের আচ্ছা। সামনে ফোন নিলে তো ডিসপ্লে বন্ধ হয়ে যাওয়ার কথা, সেটা ঠিকঠাক মতো এই ফোন করতে পারে না। তার পাশাপাশি লো লাইটে এই ফোনটার ডিসপ্লেতে আমরা ফ্লিকারিং প্রবলেম পেয়েছি। এছাড়াও এই ওকে, ফোনটার ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি একদম দুর্দান্ত লেভেলের ক্যামেরা পারফরমেন্স পেয়েছি। সো ওভারঅল এই ফোনটার অনেক ভালো দিক এবং অনেক নেগেটিভ দিক রয়েছে, যেগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে হ্যাঁ, আমি যদি নেগেটিভ দিকের কথা বলি অবশ্যই এর ডিসপ্লেটা দেখো ভাই, চিন বেজেল সুপার লেভেলের মোটা। চিন করলে আসলে ভালো হতো, দেখতে সুন্দর লাগতো। স্যামসাং ফোনের এইটা সমস্যা যে চিন বেজেলগুলো অনেক মোটা হয়ে থাকে। মানে এদের যে মিড রেঞ্জের বা মোটামুটি বাজেট রেঞ্জের যেসব ফোনগুলো আছে এইসব ফোনের মধ্যে চিন বেজেল অনেক মোটা দেয়। তো এটা একটা আসলে সমস্যা। এটা আসলে তাদের স্যামসাং, মানে কি বলে, স্যামসাং তাদের কি ডিসপ্লেটা আসলে ইমপ্রুভ করা উচিত, এটা মনে করি। তো ওভারঅল এটাই একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। ইন ডিটেলস আলোচনা করবো। সো আজকের এই ভিডিওটা দেখে দেন ডিসিশন নিয়েন আপনার এই ফোনটা কিনবেন কি ওকে কিনবেন না। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। ওকে ওকে। বক্স কন্টেন্ট, আচ্ছা আচ্ছা। এখন সে বক্স আনবক্সিং করছে অবশ্যই, দেখতে পাচ্ছি। দেখা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, টাইপ সি টু আচ্ছা, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল ওকে এবং স্যামসাং গ্যালাক্সি M35 M35, 5G আচ্ছা আচ্ছা। মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ডিজাইনটা, হ্যাঁ স্যামসাং এর ডিজাইন ঠিক আছে। স্যামসাং এরকম ডিজাইন আর অন্য ফোন এনেছে অবশ্যই। আর ডিজাইনটা ওভারঅল মোটামুটি বেশি একটা, মানে বেশি একটা ভালো বলতে পারতেছি না, বেশি একটা খারাপও বলতে যাচ্ছে না, মানে মোটামুটি মাঝারি, মানে মাঝারি মানের আছে। আর একটু ডিজাইনটা যদি আরেকটু ইমপ্রুভ করতো তাহলে আসলে সুন্দর হতো, বাট মোটামুটি কাজ চালানোর মতো। তো চলো বিউটি প্লে করি। তবে রেয়ার প্যানেলে যে পলিকার্বনেট বা প্লাস্টিকের ফ্রেমটা রয়েছে এটা খুবই নিম্নমানের। তার পাশাপাশি ডিসপ্লেতে রয়েছিল ওহো, গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন। ওয়াও। সেই মানে আমরা ডিসপ্লেতে প্রোটেকশন পাচ্ছি গোয়েল গ্লাস ভিক্টাস প্লাস, হ্যাঁ, যেটা মোটামুটি একটা ভালো প্রোটেকশনই ঠিক আছে। তারপরও ভিক্টাস 2 দিলে আসলে ভালো হতো। বাট চিন বেজলটা ভাই সুপার, মানে এটা চোখে লাগে ভাই, মানে দেখ দূর থেকে দেখলে চোখে লাগে যে এটা চিন বেজল অনেক মোটা, যেটা আসলে থিন করলেই পারতো। তো চলো বিউটি প্লে করি। সাথে এই ফোনটা বেশ মোটা সোটা এবং এই ফোনটার থিকনেস হলো 9.1 মিলিমিটার। ওরে, সিরিয়াসলি 9.1 মিলিমিটার? ভাই এটা তো আসলে অনেক মোটা। হ্যাঁ, বক্স শেপ মনে হচ্ছে ফোনটা, বাট ফোনটা আসলে বিশাল মোটা, মানে 8.1 বা 7.95 এরকম আমরা পেয়ে থাকি বেসিক্যালি মোবাইলগুলো আসে। বাট এটা থিকনেস আসলে মোটা 9.1, যেটা আসলেই। চলো মোবাইলটা প্লে, সরি ভিডিওটি প্লে করি। এবং ওয়েট হলো 222 গ্রাম। এবং সত্যি ওরে কথা বলতে ভাই, ফোনটা কিন্তু চওড়ায় বেশ বড় এবং ওয়েট ডিস্ট্রিবিউশনও খুব একটা ভালো না। ফর দ্যাট রিজন আমাদের তো হাত অনেক বড়, যাদের হাত ছোট তাদের ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স খুবই বাজে হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তার পাশাপাশি বুঝতে প্রায় পারছি সেটা। 222 গ্রাম মানে বুঝতেছেন প্রায় 100 বিশাল বাড়ি, বিশাল বাড়ি। সো অনেক ভারী। আপনার লং টাইম ইউজে আপনার হাতের এই জায়গাটা ব্যথা করবে। সেই সাথে এই ফোনটাতে কোনো আইপি রেটিং নাই, অর্থাৎ ধুলাবালি সিরিয়াসলি? পানির চিটা ফোটা লাগলে এই ফোনের ডিসপ্লে সহ ফোনে প্রবলেম হওয়ার চান্স রয়েছে। যদিও এটা 1 বছর আগের একটা ভিডিও, বাট স্যামসাং এর এই ফোনে আইপি রেটিং পাচ্ছে না M35। এটা কি আসলে মানা যায়? তোমরা কি বলো? তোমরা যারা এখন কিনতে যাচ্ছ অবশ্যই ভেবেচিন্তে কিনবে অবশ্যই। বাট আইপি রেটিং থাকাটা আসলে উচিত ছিল। অ্যাটলিস্ট 64 দিলেও মানতাম যে না আইপি রেটিং দিয়েছে, বাট এটাও নাই, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং।
তো চলো বিউটি প্লে করি। তার পাশাপাশি ফোনটা যেহেতু সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, বাট ডিসপ্লেটা মোটামুটি মানে দ্যাটস ওয়াই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে স্যামসাং এই ফোনে। এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও যে ঠিকঠাক মতো অলওয়েজ কাজ করে তা না, অনেক ডিলে কাজ করে, যেটা স্যামসাং এর নর্মালি আমরা অন্য ফোনেও দেখি। বাট এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সব থেকে বড় কথা হলো পাওয়ার বাটন পোর্টটা একটু ভিতরের দিকে, সো আপনি একটু কষ্ট ফেস করবেন অনেক সময় টাচ করলে, ঠিকঠাক মতো আপনি হয়তো মিস টাচ হয়ে যেতে পারে, একটু কষ্ট হবে আর কি টাচ করতে। যাই হোক, তার পাশাপাশি এই ফোনটার পিক ব্রাইটনেস হলো 1000 নিটস, এবং আউটডোরে যখন আমরা ইউজ করতে গিয়েছি, আমি বলবো না যে লো ব্রাইটনেস জনিত প্রবলেম ছিল, বাট আরেকটু ব্রাইটার ডিসপ্লে হলে আরেকটু ভালো হতো। আর স্যামসাং নিজেরাই ডিসপ্লে তৈরি করে, সো সেই হিসাবে আমি মনে করি ডিসপ্লে আসলেই একটু ভালো দেওয়া উচিত ছিল। তার পাশাপাশি এই ফোনটাতে স্পিকার রয়েছে, স্টেরিও স্পিকার রয়েছে, সাউন্ড পারফরমেন্স সত্যিকার অর্থে খুবই ভালো, আমাদের সাউন্ড শুনে এবং কন্টেন্ট ওয়াচ করে খুবই ভালো লেগেছে। এবং এই ফোনটা যদি আমি বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছিল ভলিউম রাখার এবং পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হিসেবে কাজ করে। মোবাইলের লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশ রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটির নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। একটা জিনিস আমাকে অবাক লাগছে, এই ফোনটা এত মোটা তারপরও কিন্তু কোনো হেডফোন জ্যাকের পোর্ট, হ্যাঁ এটা আসলে এত মোটা ফোনে হেডফোন জ্যাকের পোর্ট না থাকলে কেমনই জানি লাগে। হ্যাঁ ফোনটা আসলে মানে 9.1 সম্ভবত এরকম মানে থিকনেস। ফোনটা আসলে অনেক মোটা, মানে একটা একটা ফোন যেরকম মানে থিকনেস হয়ে থাকে এটা তার থেকে অতিরিক্ত থিকনেস বা অতিরিক্ত মোটা। তো যেটা একটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তার মধ্যে আবার কি একটা 3.5 এর কি হেডফোন জ্যাকটা নেই, যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। এটা দেওয়াটা আসলে উচিত ছিল, তো যেটা আসলে খুবই হতাশাজনক একটা ব্যাপার, কি আর করা। তো চলো বিউটি প্লে করি। যাই হোক, এই ফোনটাতে রয়েছিল 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং সাথে কোনো চার্জার না থাকলেও এই ফোনটা হাইয়েস্ট 25 ওয়াটের চার্জার সাপোর্ট করে। আমরা 18 ওয়াটের চার্জার দিই, মানে ব্যাটারিটা যত বড় দিয়েছে, মানে 6000 এমএচ এর একটা বিশাল ব্যাটারি দিয়েছে, যেটা আসলে ইমপ্রেসিভ। বর্তমানে কি 6000 এমএচ এর কি স্ট্যান্ডার্ড, বাট সাপোর্ট করবে 25 ওয়াটের একটা চার্জার। বাট মানে আমরা বক্স কাউন্টারের মতো গেছি, আমরা কোনো চার্জার পাচ্ছি না, যেটা একটা আসলে হতাশাজনক। মানে স্যামসাং এর বেশিরভাগ ফোনে কি হয়তো চার্জার পাওয়া যায় না, যেটা আসলে খুবই খারাপ লাগে। তো যেটা আসলে ঠিক না, অ্যাটলিস্ট চার্জারটা দিয়ে দেওয়া উচিত ছিল। আর 25 ওয়াট এটা বাই 6000 এমএচ এর সাথে যাচ্ছে না, অ্যাটলিস্ট 45 বা 35 ওয়াট, এবার 45 বা 40 ওয়াটের মধ্যে যদি একটা চার্জার থাকতো তবে মোটামুটি একটা ভালো হতো, বা ভালো ডিল বলা যেত ব্যাটারি ব্যাকআপ, মানে ব্যাটারি চার্জ দ্রুত চার্জ করার জন্য। বাট 25 ওয়াট অনেকটাই কম হয়ে যাচ্ছে। তো চলো বিউটি প্লে করি। ফোনটা চার্জ দিয়েছি, প্রায় 3.5 ঘন্টার মতো সময় লেগেছে ফোনটা ওই যে চার্জ হতে। মানে একটা 6000 এমএচ এর বিশাল ব্যাটারি, বাট 25 ওয়াট চার্জ দিতে 3.5 ঘন্টা লাগে ফুল চার্জ হতে ভাই। এবার এটা বোঝা মানে বিশাল সময় লাগে, অনেক সময়, যেটা আসলেই মানে একটু বেশি সময় সাপেক্ষ লাগছে, যেটা এটা আসলে মেনে নিতে পারছি না। তো চলো বিউটি প্লে করি। তবে একবার চার্জ হওয়ার পর ফোনটা থেকে আমরা মোটামুটি অল অ্যাবাউট 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে বেসিক ইউজ করে আমরা 2 দিনের থেকে একটু বেশিও চার্জ ব্যাকআপ পেয়েছি। বাট ফোনটা যখন আমরা টানা ইউজ করেছি, মানে টানা গেমিং, টানা যখন ইন্টারনেট ব্রাউজ করেছি, তার পাশাপাশি টানা যখন দেখা গেল যে আমরা মিডিয়া কনজিউম ভিডিও বা দেখা গেল মুভি দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছিল 5 ঘন্টার মতো। সো 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হলেও টানা ইউজেসে আমার কাছে এটা 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ফোন মনে হয়েছে। সেই সাথে মোবাইলটাতে রয়েছিল অ্যান্ড্রয়েড 14 এর অপারেটিং সিস্টেম, এবং সেই সাথে ইউআই হিসেবে রয়েছিল স্যামসাং এর One UI 6.1। এবং সত্যি কথা বলতে স্যামসাং এর ইউআই খুবই ভালো, দুর্দান্ত লেভেলের। তার পাশাপাশি কোনো ধরনের কোনো আননেসেসারি অ্যাপস বা ব্লটারের নাই। সো আমরা একদম কমফোর্টেবলভাবে ইউআইটা ইউজ করতে পেরেছি। কোনো ল্যাগিং, ফ্রেম ড্রপ, কোনো ধরনের কোনো ইস্যুস এই ফোনটার ইউআই থেকে পাইনি। একদম বাটার স্মুথ ইউআই পারফরমেন্স পেয়েছি এই ফোনটা থেকে। এমোলেড ডিসপ্লেটা হলো 6.6 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 রিফ্রেশ রেট, এবং ডিসপ্লে রেজুলেশন হলো 2340x1080 পিক্সেল, পিক্সেল ডেনসিটি হলো 390 পিপিআই। এবং ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়ার কথা বলতে গেলে চারদিক থেকে চিন বেজেল সবই মোটা, তবে সিমেট্রিক্যাল টাইপ, দেখতে ওভারঅল তো খারাপ লাগে না। সেই সাথে এই ফোনটা ঠিক ডিসপ্লের মাঝখানে রয়েছিল পাঁচল ক্যামেরা। এটা আসলে ভালো হচ্ছে, মানে স্যামসাং এর মানে মিড রেঞ্জের ফোনগুলোর মধ্যে অনেক সময় কি মানে ওয়াটার ড্রপ নচ দিয়ে থাকে, যেটা একটা হতাশাজনক ব্যাপার। আর এখানে পাঁচল কাটোটা ঠিক আছে, একদম ঠিকঠাকই মনে হচ্ছে, খারাপ না, বেশি বড় না বেশি ছোট মনে হচ্ছে না, ওভারঅল ভালোই মনে হচ্ছে। আর চিন বেজলটা আসলে সিমেট্রিক্যাল বাট অনেক মোটা, মানে এখানে একটু থিন করলে আসলেই ভালো হতো, যেটা তারা করে নাই। এটা তারা করেও না, এটা তাদের একটা কি মানে রেগুলার নিত্য নতুন বলতে কি মানে নিত্যদিনের কাজ বা নিত্যদিনের সঙ্গী বলা যেতে পারে, এই আর কি। মানে চিন বেজলটা যদি একটু থিন করতো তাহলে আসলেই ভালো হতো, ওভারঅল দেখতে ডিসপ্লেটা আরো সুন্দর লাগতো, আরো প্রিমিয়াম লাগতো, যেটা খুবই হতাশাজনক। চলো বিউটি প্লে করি। এবং এই মোবাইলটাতে রয়েছিল হোয়াইট ওয়াইন L1 এর সাপোর্ট। আচ্ছা এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে রয়েছিল Exynos 1380 প্রসেসর। এটি একটি 5G প্রসেসর, এবং এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 5 ন্যানোমিটার। জিপি হিসেবে মোবাইলটাতে রয়েছিল Mali G68। মোবাইলটার আন্তঃস্কোপ পেয়েছি আমরা 6,01,304, মানে আন্তঃস্কোপ 6,01,304। যাই হোক মোটামুটি একটা মানে কি মানে হালকা পাতলা একটা
এন্ট্রি লেভেল থেকে একটু পাওয়ারফুল, আর মিড রেঞ্জের মানে এবার যেসব চিপসেট পেয়ে থাকি তার থেকে একটু দুর্বল এই আর কি। মানে মোটামুটি একটু মানে হালকা পাতলা পাওয়ারফুল, মানে হালকা পাতলা গেমিং থেকে শুরু করে সবকিছুই করতে পারবে এই আর কি, যেটা বুঝলাম। তো চলো বিউটি প্লে করি। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মডেলটা রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে Okay. মেইন ক্যামেরাটা হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর আচ্ছা, হিসেবে আচ্ছা। রয়েছে সনির LYT600 সেন্সর। দেন আরেকটি Okay. ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। দেন সর্বশেষ ক্যামেরাটা হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। Wow. এই মডেলটা ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি, ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে অবজেক্ট ফোকাসিং খুবই ভালো ছিল। সাবজেক্ট টু সাবজেক্ট কালার আলাদাভাবে কন্ট্রাস্ট সহ ক্যাচ করতে পারতেছিল, আই মিন কালার ডিটেলসটা অনেক ভালো ছিল। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে ডায়নামিক রেঞ্জ আমাদের কাছে যথেষ্ট না, ছবির কোয়ালিটি আসলেই ভালো, খুবই ভালো। মানে এই পোর্ট্রেট বলো বা যেসব ছবিগুলো তুলতেছে, ঠিক আছে, ছবির কোয়ালিটি মানে বেশ ন্যাচারাল, খুবই কালারফুল, মানে ব্যালেন্স বলা যায়। ছবিগুলো আসলে ব্যালেন্স এবং কি ছবিগুলো আসলে তোমার মন কাড়বে এই আর কি। তো ছবিগুলো আসলে ন্যাচারাল মনে হচ্ছে, খুবই ভালো। তো চলো বিউটি প্লে করি। ভালো লেগেছে, এজ ডিটেকশনও ঠিকঠাক ছিল এবং কিছু কিছু হ্যাঁ। ছবিতে আমরা এক্সট্রা একটু স্যাচুরেশন বা রেড টোনে দেখা পেয়েছি, বাট ওভারঅল মোটামুটি ন্যাচারাল ছবি পেয়েছি সেটাই। এই ফোনটার মেইন ক্যামেরা থেকে। এই মডেলটাতে হাইস্ট 4K 30 fps এ ভিডিও শুট করা যায়, বা 1080p আচ্ছা, আচ্ছা। 60 fps এ আমরা ভিডিও শুট করে বেশ স্টেবল পারফরমেন্স পেয়েছি। ভিডিও ক্যামেরা পারফরমেন্স এই বাজেট রেঞ্জের যে কোনো ফোনকে বিট করতে পারবে। এই ফোন দিয়ে যদি আপনারা ভিডিও শুট করেন তখন এটা আপনারা নিজেরাই বুঝবেন। তার পাশাপাশি এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং আচ্ছা, আচ্ছা। সেলফি ক্যামেরার পারফরমেন্স ওভারঅল ঠিকঠাক আছে। আমি অনেক বেশি ভালো বলবো না, আর একটু স্যাচুরেশন দরকার ছিল, একটু কালার বুস্ট হলে ভালো লাগতো। তবে সেলফি ক্যামেরা থেকে না, ছবি কোয়ালিটি মোটামুটি ভালো। 13 মেগাপিক্সেলের ক্যামেরা এটা আছে ভালো, যদিও এর মোবাইলের বাজেটটা কিরকম সেটা আমি এখনো জানি না, বা তারা এখনো মেনশন করেনি যেটা কতটা বাজেট। বাট ওভারঅল ক্যামেরার ছবি একটু মোটামুটি 13 মেগাপিক্সেলের ছবি কোয়ালিটি ভালোই, খারাপ না। মানে তুমি কাজ চালাতে পারবে বা আমি কাজ চালাতে পারবো এই আর কি। তো হ্যাঁ, ভালোই, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। আমরা মোটামুটি ন্যাচারাল ছবি পেয়েছি, কালার ডিটেলস অনেক ভালো ধরে রাখতে পারছিল, পোর্ট্রেট মোডে ডায়নামিক রেঞ্জ খুব ভালো ছিল, এজ ডিটেকশন মোটামুটি মানের ছিল। আর এই মোবাইলটাতে ক্যামেরা টু API সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন আচ্ছা, আচ্ছা। ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিকেম ইউজ করতে পারবেন না। দেন এই মোবাইলটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে, মোবাইলটাতে আমরা PUBG গেমসটা প্লে করেছি, মোটামুটি ভালো গ্রাফিক সেটিংয়ে খেলা যায়, জাইরো ডিলের আমরা দেখা পাই নাই, লং টাইম স্মুথ গেমিং করেছি। তবে গেম প্লেতে ফোনটা বেশ ভালোই হিট হয়, মেইনলি এক্সিনোসের এই 1380 প্রসেসরের কারণে হিটটা হয়। তার পাশাপাশি এটা ব্যাটারিটাও তো অনেক বড়, 6000 mAh, সো সব কিছু মিলে হিটটা একটু বেশি হয়। তবে হিট হলেও গেম প্লেতে আবার ল্যাগ করে না, আর কিছুক্ষণ সময় দিলে আবার ফোনটা আগের মতো ঠান্ডাও হয়ে যায়। তার পাশাপাশি এই ফোনটা দিয়ে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি, গেমিং পারফরমেন্স ওভারঅল ঠিক গেমিং কালার কোয়ালিটি দেখো খুবই ভালো। ডিটেলস অনেক ভালো ছিল, আর ডিসপ্লে বড় সেটাই। হওয়ার কারণে মানে এসপল 9 সম লাগে, এসপল যাই হোক, এটার গেমের কালারটা দেখো খুবই সুন্দর, রেড কালারটা বেশি বুস্ট করতেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, কালার কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। অ্যাশফার টাইপ গেমস খেলে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এবং এই মোবাইলের প্রাইসের কথা বলতে গেলে, আমার হাতে থাকে এই মোবাইলটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে, যার র্যাম টেবিল Reader 4X এবং স্টোরেজ টেবিল UFS 2.2, এবং এই মোবাইলটা রাইট নাও প্রাইস হলো 21,000 টাকা থেকে 22,500 বা 23,000 টাকার মধ্যে। আচ্ছা, আচ্ছা। এটা তোমার 1 বছর আগের একটা ভিডিও, ঠিক আছে, মানে এখানে 21,000 থেকে 23,000 টাকার মধ্যে এসেছে দাম। বাট এটার বর্তমান প্রাইস কত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও সার্চ করে, যদি আমি সার্চ করি নাই। তো দেখা যাক এটা। হ্যাঁ, আমি অবশ্যই কনক্লুশন অনেক কিছুই বলবো। তো চলো বিউটি আগে প্লে করি। যাই হোক, এই ফোনটার বেশ কিছু ভালো দিক রয়েছে এবং তার পাশাপাশি বেশ কিছু ল্যাকিংস রয়েছে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে যদি এই ফোনটার ল্যাকিংসের কথা বলি, নাম্বার 1 যে বিষয়টা সবার আগে আমার কাছে ভালো লাগেনি, সেটা হলো এই ফোনটা চওড়াটা সমস্যা না, সমস্যা হলো এটা অনেক ভারী, অনেক মোটা। সো যাদের হাত অনেক বড় তাদের জন্য মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু যাদের হাত ছোট তাদের জন্য এটা অনেক কষ্ট হবে, বিকজ অনেক ভারী হওয়ার কারণে আপনার হ্যান্ড রিস্টে কিছুদিন পর্যায়ে ব্যথা করবে। বাট এটা গেল ফিজিক্যাল প্রবলেম। তার পাশাপাশি এই ফোনটাতে কোনো IP রেটিং নেই, সো এটা খুবই হতাশাজনক প্রবলেম হবে। আর এত মোটা ফোন নাই হেডফোন জ্যাকের পোর্ট, আই থিঙ্ক যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং নরমালি দিয়ে দেওয়া যায় এত মোটা ফোনের মধ্যে, বাট স্যামসাং দেয়নি। তার পাশাপাশি ডিসপ্লে খুবই ভালো, ডিসপ্লে নিয়ে কোনো কনফিউশন নেই, বাট ডিসপ্লে ব্রাইটনেসটা আরেকটু বেশি হওয়া উচিত ছিল। 1000 নিটস হিসাবে এটা আমার কাছে একটু ডার্ক মনে হয়েছে, যখন আমরা দুপুরের দিকে ফোনটা ইউজ করেছি আউটডোরে, তখন একটু বেশি হলে হয়তো এটা হতো না। দেন এই ফোনটার ব্যাটারি হলো 6000 mAh, বাট আপনার ফোনটা যদি আইডল অবস্থায় রেখে দেন খুব ভালো চার্জ ব্যাকআপ পাবেন, মানে খুব একটা ইউজ না করলে। কিন্তু ফোনটা যখন আপনার টানা ইউজ করবেন আপনার মনে হবে না এটা 6000 mAh ব্যাটারি ফোন, এটা তখন 5000 mAh ব্যাটারি ফোনের মতোই চার্জ ব্যাকআপ দিবে। দেন ফোনটা হিট হয়, স্পেশালি গেমিং করার সময় খুব হিট হয়। আবার যখন আমরা মোবাইল ডাটা দিয়ে লং টাইম ভিডিও দেখেছি তখন হিট হয়। মোবাইল ডাটা ইউজ করলে ফোন হিট হয়, বাট এটা একটু বেশি হিট হয়, তবে ল্যাগ ইস্যুসটা আবার আমরা পাইনি। তার পাশাপাশি এই ফোনটার ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর রয়েছে, এটা কোনো বড় মেজর প্রবলেম না, এখনকার অনেক ফোনেই থাকে। কিন্তু যে বিষয়টা হলো, এই প্রক্সিমিটি সেন্সরটা ঠিকঠাক মতো অনেক সময় কাজ করে না, অর্থাৎ আপনি যখন ফোনে কথা বলবেন অটোমেটিক কিন্তু ডিসপ্লে অফ হয়ে যাওয়ার কথা, কিন্তু অফ হয় না। তখন যে জিনিসটা হয়, আপনার ফেসে টাচ লেগে ফোন কেটে যায়।
সো এটা একটা প্রবলেম, অনেক সময় কল মিউটও হয়ে যায় কথা বলার সময়, এটা আমার কাছে একটু প্রবলেম মনে হয়েছে। তার পাশাপাশি লো লাইটে অনেক সময় আমরা ডিসপ্লে ফ্লিকার প্রবলেম পেয়েছি, সবসময় পাইনি, মাঝে মাঝে পেয়েছি। এই দুইটা জিনিস আই থিঙ্ক স্যামসাং চাইলেও সফটওয়্যার আপডেটে ঠিক করতে পারবে না, সো দ্যাটস আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইজিলি দেওয়া যেত, বাট বুঝলাম স্যামসাং কস্ট কাটিং করে সাইড মাউন্টেড দিয়েছে, বাট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কিন্তু খুব একটা পারফেক্ট পজিশনে নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো পাওয়ার বাটনটা একটু ভিতরের দিকে, সো আপনি অনেক সময় মিস টাচ হবে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আপনার অ্যাকুরেটলি ফিঙ্গার বসিয়ে আনলক করতে পারবে না, এদিক সেদিক চলে যাবে। এবং তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অর্থাৎ এই আনলকিংটা একটু স্লো, স্যামসাং এমনিও স্লো, বাট এটা একটু বেশি স্লো। সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ফোনটা কিনলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ইউজ করেন না, নর্মাল পিন কোড ইউজ করেন, কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবে। যাই হোক, এত কিছুর ভিড়ও এই ফোনটার বেশ কিছু ভালো দিক রয়েছে। নাম্বার ওয়ান হলো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি। অ্যাকচুয়ালি স্যামসাং ফোনের ডিসপ্লে কোয়ালিটি ভালো হয়, সো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো, ব্রাইটনেস একটু কম, এটাই মেইন ইস্যু। বাট আমরা যখন মিডিয়া কনজিউম করেছি, ভিডিও দেখেছি এবং গেমিং করেছি, কালার অ্যাকুরেসির কারণে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। সাউন্ডের পারফরমেন্সও দুর্দান্ত লেভেলের ছিল, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা গেমিং করে অনেক মজা পেয়েছি, এটা নিয়ে কোনো কনফিউশন নেই যে গেমিং করতে আপনাদের খারাপ লাগবে, বাট ফোনটা হিট হয়, ওইটা একটু প্রবলেম। তখন ফোনটা আবার কিছুক্ষণ রেখে দিলে আবার ঠান্ডা হয়ে যায়। এবং সেই সাথে এই ফোনটার ইউআই কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন, স্যামসাংয়ের ওয়ান ইউআই সম্বন্ধে আপনারা জানেন। আর সত্যি কথা বলতে স্যামসাংয়ের ফোনে অনেকগুলো মেজর আপডেট পাওয়া যায়, অ্যান্ড্রয়েডে দেখা যাবে 3টা আপনি আপডেট পাবেন মিনিমাম, তার পাশাপাশি আদার সফটওয়্যার আপডেটগুলো পাবেন। সো ওই দিক থেকে ইউআই অনেক ভালো, মানে লং টাইম ইউজ আপনি একটা কমফোর্ট ফিল পাবেন। দেন হলো সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত। মেইনলি এই ফোনটা যেই প্রাইসে পাওয়া যাচ্ছে এটা সত্যি কথা অনেক ভালো, বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে যে এই ফোনটা থেকে স্যামসাং গ্যালাক্সি A15 মাচ বেটার ডিল। এটা আমার কাছে একটা হাইব্রিড ফোন মনে হয়েছে, অর্থাৎ স্যামসাংয়ের হয়তো বিভিন্ন পার্টস টার্টস পড়েছিল, হয়তো বা তাদের যেটাকে বলে গোডাউন, গুদাম বা ফ্যাক্টরি বলেন, সব কিছু মিলিয়ে এই ফোনটা নিয়ে আসছে। কারণ এই ফোনটা ওভারঅল অপটিমাইজ না। স্যামসাংয়ের এরকম ফোন আমরা মাঝে মাঝে পাই যে অনেক কিছু মিলিয়ে একটা ফোন বানায় ফেলে, স্পেসিফিকেশন অনেক স্ট্রং, বাট পারফরমেন্স ওই রকম না, এটা খুব রেয়ার হয়, সবসময় হয় না। আমার কাছে এই ফোনটা তেমনই মনে হয়েছে। এইটা থেকে স্যামসাং গ্যালাক্সি A15 একে তো এটা থেকে প্রায় 4-5 হাজার টাকা দাম কম, তার পাশাপাশি পারফরমেন্সও কিন্তু অনেক ভালো। আবার আপনারা যদি এই 5G চান তাহলে স্যামসাং গ্যালাক্সি A15 5Gটাও নিতে পারেন। সো ওভারঅল আমার কাছে এই ফোনটা রাইট নাও সবচেয়ে বেস্ট ডিল মনে হয় নাই। এর থেকে আমার কাছে স্যামসাং গ্যালাক্সি A15 18-19 হাজার টাকা যেটা পাওয়া যাচ্ছে সেটা সব দিক বিবেচনায় বেস্ট। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো আপনাদের কাছে এই ফোনটি এবং আমাদের আজকের রিভিউ ভিডিওটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো। ওকে এখানে শেষ করে দিলাম। তো যাই হোক, এখানে আমরা ভিডিওটি শেষ করলাম। তো আমরা দেখে নিলাম স্যামসাং গ্যালাক্সি M35 এর কি রিভিউ, সেটা আমরা অবশ্যই রিয়েক্ট করেছি। তো এখন আমরা যদি কনক্লুশনে কিছু বলি, তো এই ডিসপ্লে আসলে সুন্দর, মানে একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছে ফুল এইচডি প্লাস, তো যেটা আসলে ইমপ্রেসিভ। ডিসপ্লে কালার কোয়ালিটি খুবই ভালো, মানে কন্টেন্ট ওয়াচিং করা খুবই মজা পাবে, কোনো অসুবিধা হওয়ার কথা না। আর যদি ডিসপ্লে 3 চিন বেজেল যেটা, এটা আসলে অনেক মোটা। বাজেট, এটা একটা বাজেট ফোন 20 থেকে 30 হাজার টাকার মধ্যে এসেছে। তো ফোনটা যেহেতু একটা বাজেট ফোন, তাহলে অবশ্যই চিন বেজেলটা একটু থিন করলে আসলে ভালো হতো, বা দেখতে একটু সুন্দর লাগতো। বা ডিসপ্লেটা ওভারঅল খুবই ভালো, একটা অ্যামোলেড ডিসপ্লে। আর এখানে আমরা 6.6 ইঞ্চি একটা ডিসপ্লে পাচ্ছি, বাট সেখানে আমরা কি কোনো আইপি রেটিং পাচ্ছি না, যেটা একটা খুবই হতাশাজনক একটা ব্যাপার। আইপি রেটিংটা থাকলে আসলে ভালো হতো। আর একটা সমস্যা হলো কি, এটা যেহেতু একটা অ্যামোলেড ডিসপ্লে, তাহলে অবশ্যই কি একটা কি বলে মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যেতে পারতো, বাট সেখানে তারা দিয়েছে কি মানে কি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা তারা কস্ট কাট করেছে। তো যেটা আসলে মানানসই হলো না। অ্যাটলিস্ট ফিঙ্গারপ্রিন্ট দিলে আসলে ভালো হতো, যেটা তারা করে, খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। এরপর যদি আমরা ব্যাটারিতে আসি, ব্যাটারি সেগমেন্টে বিশাল একটা ব্যাটারি দিতে 6000 mAh ব্যাটারি, ব্যাটারিটা আসলেই বড়। বাট চার্জারটা দিয়েছে 25 ওয়াটের, বাট সেটা কি অনেকটা ছোট। আর ব্যাটারি তুলনায় কি চার্জারটা অনেক ছোট, বা সেখানে কি আমরা চার্জার পাচ্ছি না। ঠিক আছে, মানে তুমি মোবাইলটা কিনবে, বাট ফিজিক্যালি কি কোনো চার্জার পাবে না, চার্জার তোমাকে আলাদাভাবে কিনে নিতে হবে, যেটা একটা খুবই হতাশাজনক ব্যাপার। এখানে যদি 45 ওয়াট দিয়ে সাপোর্ট করতো তাহলে আসলে ভালো হতো, বাট সেটাও করছে না, যেটা আসলে খুবই কম। আর সে তো বললোই যে তারা যখন হেভি ইউজ করছে তখন কি 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ দিচ্ছে, যেটা একটা দিতে পারিনি। বা মানে কি এটা মনে হচ্ছে যেটা 5000 mAh এর ব্যাটারি মতোই, মানে 6000 mAh এর মতো কাজ করে না, যেটা একটা খুবই হতাশাজনক। আর যদি তুমি নর্মাল ইউজ করো বা বেশি হেভি ইউজ না করো, তাহলে কি 1 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পাবে, 1.5 দিনের মতো ব্যাকআপ পাবে, যেটা আসলে ভালো, খারাপ না। তো এরপর যদি চিপসেট আসি, তার কি মানে Exynos 1380 সম্ভবত, এটা একটা মিড রেঞ্জের চিপসেট, মোটামুটি মানে হালকা মতো গেমিং টুকিটাকি গেমিং করতে পারবে, সমস্যা হওয়ার কথা না। আর মোটামুটি মাল্টিটাস্কিং থেকে শুরু করে রেগুলার কাজ বা সবই করতে হবে, কোনো সমস্যা হবে না। বাট চিপসেটটা কি মানে বেশি হিটিং করে, ঠিক আছে, মানে অনেক হিট জেনারেট করে, যেটা একটা সমস্যা। তো চিপসেটটা মোটামুটি বাজেট হিসেবে ঠিক আছে, ভালো না খারাপ না, কিন্তু একটু বেশি হিট জেনারেট করে, যেটা একটা প্রবলেম। আর ফোনটার মধ্যে
হ্যাঁ, ফোনটার ক্যামেরা আসলে ভালো। 50 মেগাপিক্সেল সোনি একটা সেন্সর পাচ্ছি, যেটা ছবির কোয়ালিটি খুবই ভালো। দেখলাম ন্যাচারাল কোয়ালিটি, মানে আসলে ছবিগুলো আসলে ন্যাচারাল, একদম ওভারঅল একদম ব্যালেন্স ছবি বলা যায়। হ্যাঁ, আর সামনে আমার সেলফি ক্যামেরা পাচ্ছি, সেটা 13 মেগাপিক্সেল, যেটা একটু, হ্যাঁ, ছবির কোয়ালিটি আসলেই ভালো। লো লাইট বলো ভাবে মানে মোটামুটি ব্যালেন্স, হালকা একটু ডিটেলসের ঘাটতি থাকে, বাট দেখতে ওভারঅল ন্যাচারাল মনে হয়, দেখতে খারাপ না, মানে রেডি টু আপলোড বলা যায়। তো ছবির কোয়ালিটি বা বা ক্যামেরা ডেভেলপমেন্টে কি, তোমার এখানে তোমার ক্যামেরা ডেভেলপমেন্ট মোটামুটি ভালোই বলা যায়, খারাপ না। তো যেটা একটা সমস্যা, আইপি রেটিংটা দেয় না, যেটা আসলে সমস্যা। আর 20 থেকে 23 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে 128। তো র্যাম ম্যানেজমেন্ট, যেটা র্যাম ম্যানেজমেন্টও মনে হচ্ছে কম হয়ে গেছে। এখানে 8 জিবি 128 দিলে আসলে ভালো হতো। 20 থেকে 23 হাজার মধ্যে রাখলে আসলে ভালো। মানে 128 দিয়ে দাম হল কি 20 থেকে 23 হাজার টাকার মধ্যেই হয়তো পড়বে। বাট এখনকার বর্তমান প্রাইস কত সেটা আমি চাইলে তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে দিও। তো ওভারঅল ফোনটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না, বেশি ভালো না বেশি খারাপও না, মোটামুটি এই আর কি, মানে মোটামুটি কাজ চালানোর মতো। তোমরা যারা মোটামুটি হালকা পাতলা গেমিং করতে চাচ্ছ বা স্যামসাং যারা লাভার আছো তারা অবশ্যই নিতে পারো। কিন্তু যারা মনে করো ওই যে আইপি রেটিং দেওয়া নাই বা ডিসপ্লে চিনবে ধরো অনেক মোটা, যেটা একটা সমস্যা, বা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, যেটা একটা আসলে বড় প্রবলেম, যেটা আবার ঠিক মতো কাজ করে না। এগুলো নিয়ে যাদের প্রবলেম আছে, ঠিক আছে। আবার এখানে কোনো ব্যাটারি, কিন্তু ব্যাটারির সাথে কি চার্জার, ব্যাটারিটা বড় বাট চার্জার দেওয়া নেই, যেটা একটা সমস্যা। বা ব্যাটারি চার্জারটা কি ছোট, 25 ওয়াটকে সাপোর্ট করে, যেটা একটা সমস্যা। এগুলো যাদের প্রবলেম হবে তারা অবশ্যই কি ফোনটা এড়িয়ে চলবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ওভারঅল ফোনটা মোটামুটি, বেশি একটা ভালো বলতে পারতেছি না, বেশি একটা খারাপ বলতে পারতেছি না, এই আর কি। বর্তমান দাম কেমন সেটা আমি অবশ্যই জানি না, তোমার জানলে অবশ্যই কমেন্ট করে দিও। তো এই ছিল আমার ভিডিও কনক্লুশন। তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদিও ভাই মানে আমার ঠান্ডা, জ্বর, কাশি, মানে আমার শীতকাল সিজন আসলে কি আমার অ্যালার্জির সমস্যা বেড়ে যায়, এই আর কি। তো যেটা নিয়ে আমরা কালকের জন্য কি, মানে কালকে আমরা ভিডিও আপলোড করতে পারিনি বা ভিডিও শুট করতে পারিনি। তো আজকে এই ঠান্ডা জ্বর নিয়ে কি তোমাদের মাঝে কি ভিডিও শুট করতে বসেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্টে কি আমাদের কি মানে ভিডিও শুট করতে কি খুবই মানে অনুপ্রাণিত করে, যেটা খুবই দরকার আমার জন্য অবশ্যই। আর অবশ্যই চ্যানেলকে মাস্ট সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।